আচ্ছা। তো বিদ্ধাতুর সঙ্গে একটা অচ প্রত্যয় করে বেদ শব্দ নিষ্পন্ন হয়, এটা হচ্ছে বিদ্ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে একটা বেদ শব্দ নিষ্পন্ন হয়। তো মেনলি যেটা হয় যে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। মানে আমাদের প্রাচীন যেসব ঋষি মুনিরা রয়েছেন, তারা তাদেরকে সত্য দ্রষ্টা বলা হয়। তারা যে তাদের যে তপস্যার দ্বারা বা তাদের যে কঠোর পরিশ্রম, সেই কঠোর পরিশ্রমের দ্বারা তপস্যা করে তারা যে জ্ঞান বা বোধি লাভ করতেন, সেই জ্ঞানটাকে ওনারা যখন লাভ করলেন, ওনারা কি করতেন, ওনাদের যেসব শিষ্য ছিল সেই শিষ্য পরম্পরায় ওই জ্ঞানটাকে বিতরণ করতেন। ঠিক আছে? তো এই জ্ঞান তখন যেহেতু শুনে শুনে মনে রাখতে হতো, তো সেই জন্য এটাকে শ্রুতি বলা হয়। বর্তমানে কি হয়, আমাদের বললাম যে আমাদের মেমোরি আস্তে আস্তে কিন্তু লস হয়ে যাচ্ছে, মানে আমরা সেই আগের মতো মনে রাখতে পারি না। তো সেই জন্য বেদটাকে লেখার প্রয়োজন হয়, যে লিখে রাখার একটা টেন্ডেন্সি চালু হয়ে গেছে। তো যখন এই লিখিত গ্রন্থ আকারে প্রকাশিত হলো, তখনই আমাদের কাছে অরিজিনাল বেদের সোর্সটাই। যদি আমরা দেখি বেদের বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এবং এই জ্ঞানটা হচ্ছে ঋষি মুনিদের তপস্যার দ্বারা বা বোধিলব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানটাই হচ্ছে আলটিমেট বেদের মূল সোর্স। ঠিক আছে? তো আমাদের যে এখানে বৈদিক সাহিত্যের প্রথমেই রয়েছে আমাদের বেদের কাল, তারপর হচ্ছে বৈদিক সংহিতা, সংহিতার ভাগগুলো আমাদের পড়তে হবে। আজকে আমি মেনলি তোমার বেদের কালটার উপর ফোকাস করার চেষ্টা করব, আর যদি সময় থাকে তাহলে সংহিতাগুলো একটু দেখি। ঠিক আছে? এবার বেদের বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন রকম তোমার লক্ষণ দিয়েছেন। তো আমাদের পাঠ্য ওটা নয়, বা আমি তোমাদের ওটা আলাদা করে, এখানে কি আছে না, এখানে নেই, আমি তোমাদের ওটা আলাদা করে দিয়ে দেবো। ঠিক আছে? কোন ঋষি বা বেদের এই যে বেদের চারটে ধাতু থেকে বেদ শব্দের উৎপত্তি হচ্ছে, তাদের কোনটাকে কি বলছে সেটা আমি তোমার আলাদা করে একটা পিডিএফ দিয়ে দেবো, যেহেতু এটা আমাদের পরীক্ষা পারাপার অতটা আসে না। যাই হোক, আমি এখানে তোমার সায়ন আচার্য যে হচ্ছে আমাদের বেদের যে লক্ষণটা করেছেন, বলছে যে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহায়া, অনিষ্ট পরিহায়া হারায়, নিষ্ট পরিহারয়। হ্যাঁ পরিহার অলৌকিকম উপায়ং ইয়া বেদয়তি যোগ গ্রন্থ বেদয়তি সবেদ। মানে কি, ইষ্ট মানে কোনো কিছু ভালো জিনিস, কোনো কিছু ভালো প্রাপ্তি, অনিষ্ট পরিহার, অনিষ্টকে বাদ দেওয়ার জন্য যে অলৌকিক উপায়, সেটাকেই যে গ্রন্থ আমাদেরকে জানায়, সেই গ্রন্থটা হচ্ছে বেদ। এবার তোমাদের একটু ডিকটেট করি। বলছে যে ইষ্টপ্রাপ্তি মানে ভালো জিনিস বা ভালো কিছু প্রাপ্তির জন্য, এবং অনিষ্টকে বাদ দেওয়ার জন্য, কোনটা খারাপ কোনটা ভালো তার পার্থক্য বোঝার জন্য, এবং ভালোটা, এটা খারাপ এটা ভালো আমরা বুঝতে পারছি, কিন্তু এই ভালোটা কিভাবে পাবো তার একটা অলৌকিক উপায় আমাদেরকে যে গ্রন্থ জানাচ্ছে, সেই গ্রন্থটাই হচ্ছে বেদ। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, দাদা অলৌকিক উপায় কি, অলৌকিক উপায় কেন বলা হয়? কারণ হচ্ছে দেখো, বেদে যে আমরা বলছি যে স্বর্গকাম যজেত, আমাদের বেদের বাণী। বেদে বলা হয়েছে যে তুমি যদি স্বর্গ পেতে চাও তাহলে তোমাকে যজ্ঞ করতে হবে। এবার এই যে স্বর্গপ্রাপ্তি মানে কি, এটা ভালো বিষয়, মঙ্গলজনক বিষয়, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে ভালো উপায়, এই ভালো উপায়কে পেতে গেলে আমাদের যজ্ঞ করতে হবে, এবং এই যজ্ঞ করলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্বর্গপ্রাপ্তি হবে না। তুমি সাপোজ যজ্ঞ করলে, যজ্ঞ করার সঙ্গে সঙ্গে কি তুমি স্বর্গে চলে যাও? বা কেউ ধরো যজ্ঞ করছে, যজ্ঞ করার সঙ্গে সঙ্গে সে কি স্বর্গে চলে যায়?
যায় কি? না। তাহলে কিভাবে যায়? না, তাহলে অনেক কিভাবে যায়? সাধনা তাহলে করতে হবে, মানে তাহলে অনেক দিন সর্বকর্ম ধরে। জয়যুত কি করে হলো? হ্যাঁ, যোগ্যতার ফলে তো কিছু পূর্ণ লাভ হয়, আর কিছু তারও কর্ম থাকে তার ফলে হয়। একদমই তাই। ওই যে যজ্ঞ করার পর যে পূর্ণ অর্জন করলো, ওই পূর্ণ অর্জন করার পর স্বর্গে যাওয়ার পথটা প্রশস্ত হয়ে যায়। ঠিক আছে? স্বর্গে যাওয়ার যে পথটা হুম। প্রশস্ত হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে অলৌকিক উপায়। মানে এটা আমরা কিন্তু লৌকিকে দেখতে পাচ্ছি না। এইবার তোমাদের প্রশ্ন হতে পারে, দাদা বেদ কি শুধু অলৌকিক উপায় লাভের জন্য আমরা বেদ পড়বো? বেদের কি কোনো লৌকিক কোনো ইমপ্লিমেশন নেই? তোমাদের কি মনে হয় যে বেদ পড়ে কি আদৌ কিছু লাভ আছে? আছে তো, কি আছে? বেদের লৌকিক উপায় কি আছে? অনেক লৌকিক আচার আচরণ গুলো শেখানো হয়। এটা আমাদের কি লাভ? এই যজ্ঞ করা শেখাচ্ছে, যজ্ঞ করে আমাদের কি লাভ? শুধু যোগ্য নয়, কিভাবে মানে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে হবে, বড়দের শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে সকলটাই। বেদে কি হ্যাঁ, এটা বেদে বলা হয়েছে যে গুরুকে শ্রদ্ধা করবে, এটা ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি যজ্ঞের কথা বলি, দেখো আগেকার দিনে দেখবে যে বৃষ্টি না হলেও যজ্ঞ করা হতো, হতো না? দাদা এখনো করা হয়। এখনো করা হয়। এর এর পিছনে একটা সায়েন্টিফিক এবং একটা লৌকিক একটা ফল রয়েছে। বেদ পড়ার একটা অলৌকিক ফল তো আমরা পেলাম, এই স্বর্গলাভ হয়। একটা লৌকিক ফল হচ্ছে যেটা আমরা প্রত্যক্ষদর্শী, সেটা হচ্ছে যে দেখবে আমাদের এই যে বৃষ্টি ষষ্ঠীর প্রক্রিয়াটা কিভাবে হয়। সূর্য জলে তাপ দিচ্ছে, সেই জলটা বাষ্প হয়ে আকাশে উঠে যাচ্ছে এবং আকাশ থেকে বৃষ্টি হয়, তাই কিনা? এটা একটা সার্কেলিং প্রক্রিয়া। তো যখন বৃষ্টি হচ্ছে না, তখন কি করা হচ্ছে, যে যজ্ঞ করা হচ্ছে। আর যজ্ঞ করলে দেখবে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়, হয় কি হয় না? তো যখন ধোঁয়া উৎপন্ন হচ্ছে, ওই ধোঁয়াটা যখন আকাশে যাচ্ছে, ওই ধোঁয়াটা মেঘে পরিণত হয় এবং ওই মেঘ থেকে কিন্তু বৃষ্টি সৃষ্টি হয়। এটা হচ্ছে সায়েন্টিফিক কারণ। তো ওই মেঘ সৃষ্টি যখন হলো, তখন ওই মেঘটা আবার বৃষ্টি হয়ে নিচে চলে এলো। তখন আমরা ভাবছি নাকি এটা যজ্ঞের ফল, যজ্ঞের অলৌকিক ফল। তো যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখি, তাহলে কিন্তু যজ্ঞের একটা লৌকিক ফলও রয়েছে, সায়েন্টিফিক কারণ রয়েছে। তো আমাদের বেদ পড়ার লৌকিক ফল রয়েছে, অলৌকিক ফল বোথ রয়েছে, তবে মেনলি অলৌকিকটাই বেশি করে দেখানো হয়। ঠিক আছে? এখানে দেখো যে বিদ সত্তায়ন, মানে বিদ সত্তা মানে হচ্ছে কোনো কিছু আছে এরকম। ঠিক আছে? বিদ জ্ঞানে, তারপর হচ্ছে বিদ বিচারণে, মানে কোনো কিছু বিচার করা। তারপর হচ্ছে বিদ লাভে, মানে যদি আমরা বেদের বিদ শব্দের চারটে অর্থ দেখি, তাহলে একটা হচ্ছে বিদ সত্তায়ন, বিদ জ্ঞানে, বিদ লাভে, বিদ বিচারণে। ঠিক আছে? চারটে অর্থ জানলে হবে। এবার বলছে বেদের মূল মুখ্য শব্দ কি? শ্রুতি, নিগম, তারপর হচ্ছে আগম, ত্রয়ী, ছান্দস, আমনায়, সাধ্যায়। বলছে যে বেদে টেকনিক্যাল টার্ম কিছু বলছে, যেটা আমাদের অত জানার দরকার নেই। ছান্দস বলা হচ্ছে। এই যে বহুলং ছন্দসী, এখানে একটা সূত্র রয়েছে, এই সূত্র মানে কেউ জানো? এই সূত্রটা দিয়ে মানে এই আমাদের পণ্ডিতরা, ঠিক আছে, কি বলবো, অনেক জায়গায় পার পেয়ে গেছে। ঠিক আছে? যে বেদের যেখানে, ধরো বেদে এই কথাটা বলা হয়েছে, লৌকিকে এই কথাটা বলা হয়েছে, তো বেদের যখন কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না, তখন এই কথাটা ব্যবহার করে দিয়ে বহুলাং ছন্দসী, মানে বেদের বিকল্পে এটা হয়। ঠিক আছে? তো বহুলাং ছন্দসী শব্দটা খুব
সূত্রের অনেক অনেক কাজে লাগে। যে বেদের যেখানে ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল বলছে যে এটা বিকল্পে এটা হতে পারে। বললাম, শুনেছি, বেদে এরকম বিকল্পে বলা হয়েছে। আচ্ছা, আমরা যেটা আমাদের পাঠ্যে রয়েছে, সিলেবাসে রয়েছে যে বেদের রচনাকাল, ঠিক আছে? তো বেদ অনেক প্রাচীন একটা গ্রন্থ এবং একটা বিষয়। এর রচনাকাল যদি আমরা খুঁজতে যাই তাহলে বিভিন্ন এর এক্সাক্ট রচনাকাল আজ পর্যন্ত কেউ বলতে পারে না। এখন এই বিষয়ে গবেষণা চলছে। এবার আমরা কি করতে পারি, আমরা আনুমানিক একটা রচনাকাল ধরে নিয়ে, যেটা আমরা আগে তোমাদের দর্শন ক্লাসে বলছিলাম যে আপ্তবাক্যম শব্দ। আপ্ত মানে কি? আপ্ত হচ্ছে যথার্থ বক্তা। যথার্থ বক্তা কে? যথার্থ বক্তা সেই ব্যক্তি যার এ বিষয়ে অনেক জ্ঞান রয়েছে, যারা বেদ নিয়ে চর্চা করেন, যারা বেদ নিয়ে গবেষণা করছে অনেক দিন ধরে, তাদের কথাকে প্রমাণ রূপে ধরে আমরা এগোতে পারি। তো এরকম আমরা কয়েকজন আপ্ত ব্যক্তিকে পাবো। তাদের মধ্যে প্রথমেই রয়েছে তোমার ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার একজন, আচ্ছা, ম্যাক্স মুলার আসার আগে আমি তোমাদের একটা কথা জানতে চাই তোমাদের কাছ থেকে, সেটা হচ্ছে যে বেদ আহ, কি বলবো, বেদ ঈশ্বর, কি কথাটা মুখে আসছে, আচ্ছা, বেদ পৌরুষেয় না অপৌরুষেয়? কে? অপৌরুষেয়, ওটা মানুষের দ্বারা অপৌরুষেয়। আমাকে রচিত শেষ নয়, করতে কারণ আমাকে শেষ করতে আগে লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। বলছি যে বেদ পৌরুষেয় না অপৌরুষেয়, তোমার মত তুমি কি জানলে? তোমার মত আমি জানতে চাইনি, ঠিক আছে? কারণ তুমি কি বললে তোমার কথা কিচ্ছু যায় আসে না। তুমি আপ্তবক্তা নও, তোমার এই বিষয়ে অতটাও ধারণা নেই, কারণ তুমি এই বিষয়ে ডিপলি পড়াশোনা করোনি। তুমি কি বলছো তাতে কারোর কিছু যায় আসে না। আমি বলতে চাচ্ছি যে যেসব বেদাচার্য রয়েছেন তাদের মধ্যে কারা বেদকে পৌরুষেয় বলছেন, কারা বেদকে অপৌরুষেয় বলছেন, এই কোশ্চেনের অ্যান্সারটা আগে আমরা দাও। তারপর আমরা এখানে আসছি। কারো কোনো ধারণা আছে? সেমের ফার্স্ট সেমেটা করেছিলাম, তারপর ভুলে গেছি দাদা। আচ্ছা, যাক, তোমরা এক কথায় এটা মনে রাখো, এটা এক্সাক্ট অ্যান্সার নয়, তাও এক কথায় মনে রাখো যে যেসব ভারতীয় পণ্ডিত বা বেদাচার্য রয়েছেন তারা বেদকে অপৌরুষেয় বলছে। অপৌরুষেয় মানে কি? যে বেদ কোনো একটা পুরুষের দ্বারা রচনা সম্ভব নয়। কিন্তু যারা বৈদেশিক বেদাচার্য রয়েছেন, মানে আমাদের আউট অফ ইন্ডিয়া, তারা যেমন ম্যাক্স মুলার, জ্যাকোবিয়ান, ঠিক আছে? তো এনারা কি বলছেন? এনারা বলছেন না, বেদ অপৌরুষেয় হতেই পারে না। বেদ হচ্ছে কোনো একজন পুরুষেরই রচনা। তো তোমাদের যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে যদি বলে যে বেদ পৌরুষেয় না অপৌরুষেয়, তো তোমাদের একটাই উত্তর হবে যে যারা বৈদেশিক বেদাচার্য রয়েছেন আউট অফ ইন্ডিয়া, তারা বেদকে পৌরুষেয় বলছে। কিন্তু যারা ভারতীয় রয়েছেন তাদের অধিকাংশ 99.9% বেদাচার্য হচ্ছে বেদকে অপৌরুষেয় বলে মেনে নিচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে। তো আমরা প্রথমেই ম্যাক্স মুলারকে পাচ্ছি। ম্যাক্স মুলার তোমার হচ্ছে একজন আমাদের আউট অফ ইন্ডিয়া একজন বেদাচার্য। ওনার উনি হচ্ছে ওই বেদকে হচ্ছে চারটে কালে ভাগ করেছে, ঠিক আছে? কি কি চারটে কাল দেখো। প্রথমে বলছে যে ছন্দস কাল, কি বলছে প্রথমে? ছন্দকাল। ছন্দকাল হচ্ছে 1200 থেকে 1000। তারপর হচ্ছে 800 থেকে 1000 থেকে 800 হচ্ছে মন্ত্রকাল। 800 থেকে 600 হচ্ছে ব্রাহ্মণ কাল এবং 600 থেকে 400 হচ্ছে সূত্রকাল। তো এক্স্যাক্টলি যদি ওনার মতে আমরা মনে করি, ছন্দস মানে হচ্ছে তোমার বেদ। তো উনি যেটা বেদের সময়কাল নির্ণয় করছেন সেটা হচ্ছে 1200 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। মনে থাকবে সবার?
ম্যাক্সমূলারের মতে বেদের সময়কাল হচ্ছে তোমার 1200 থেকে 1000 খ্রিস্টপূর্ব। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই কালটা মনে রাখবে। কোন কালটা? এই ছন্দ, ছন্দ কত থেকে কত, মন্ত্র কত থেকে কত, ব্রাহ্মণ কাল কত থেকে কত, আর সূত্রকাল কত থেকে কত, এটা মনে রাখবে। কারণ এখন যেহেতু ডিপলি কোশ্চেন হচ্ছে, আগে কি হতো, ম্যাক্সমুলারের মতো সময়কাল কত, বা 1000 থেকে 1200, এটা কোন বেদাচার্য এটা মেনেছে। ঠিক আছে? তো এইরকম সিম্পল কোশ্চেন হতো। কিন্তু যত দিন যাচ্ছে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবং একটু ডিপলি কোশ্চেন দিচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এই কালগুলো মনে রাখতে হবে, সাথে সাথে এর সময়গুলো মনে রাখতে হবে। বুঝতে পারলাম? হুম। বুঝাতে পারলাম কি? হ্যাঁ। চলো, তারপর দেখো কি আছে। তারপর হচ্ছে বেবর। বেবর নাম শুনে কি মনে হচ্ছে? ভারতীয় কি? বেবর একজন হচ্ছে না। জার্মান বিজ্ঞান, মানে বৈদিক আচার্য। ওনার ওনার গ্রন্থের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার। ঠিক আছে? ওনার গ্রন্থের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার। হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার গ্রন্থে উনি বেদের যে সময়কাল সেটাকে বলছেন 1200 থেকে 1500। ঠিক আছে? তারপর বলুন, একটা মতবাদ এখানে রয়েছে, এনি সার্চ অফ অ্যাটেম অফ ডিলিং, রিডিং, এটা বেদিক অ্যান্টিকুইটি হবে, ইজ অ্যাবসলিউটলি ফ্রুটলেস। বলছে যে বেদের যে কাল নির্ণয়, হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি, মানে এর পিছনে সময় নষ্ট করা বেকার। ঠিক আছে? সময় নির্ণয় করা খুব সমস্যা, এটা উনি বলতে যাচ্ছেন। তো বেওয়ার্ডের সময়কাল আমরা মনে রাখবো 1200 থেকে 1500। তাহলে আমরা ম্যাক্সমূলার পেলাম 1200 থেকে 1000, আর বেবার আর একটু পিছনের দিকে চলে যাচ্ছে 1200 থেকে 1500। ঠিক আছে? ম্যাক্সমূলার বেবার আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমাদের কে রয়েছে, জ্যাকোবি। জ্যাকোবি নাম শুনে বুঝতে পারছো, জ্যাকোবি হচ্ছে আমাদের জার্মানের একজন বৈদিক আচার্য। উনি বলছেন যে ওনার সময়কাল হচ্ছে 4500 থেকে 2500 খ্রিস্টপূর্ব। উনি আরো একটু পিছনে চলে গেলেন, একটু না ভালোই পিছনে চলে গেলেন, 4500 থেকে 2500। তাহলে আমার সঙ্গে তোমরা বলো, একসঙ্গে রেডি হয়ে যাবে। ম্যাক্সমূলার কবে বললেন? 1200 থেকে 1000। 1200 থেকে 1000। এবার ম্যাক্সমূলার থেকে আরো একটু পিছনে চলে যাও, 1200 থেকে 1500। কে? বেবর। বেবর। বেবর থেকে বেবর, হ্যাঁ। আরো একটু পিছনে চলে যাও, 4500 থেকে 2500। জ্যাকবি। জ্যাকোবি। ঠিক আছে? মানে 4500 থেকে 2500 হচ্ছে তোমার জ্যাকোবি। এইবার আসছে আমাদের ভারতীয়। ভারতীয়দের মধ্যে প্রথমেই রয়েছে তোমার বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক আবার একটু ঘেঁটে ফেলেছেন বিষয়টা। উনি আবার তিনটে ভাগে ভাগ করছেন। আচ্ছা, তোমাদের এখান থেকে আর একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে তোমাদের প্রথমত কোন বৈদিক আচার্য কোন সময়ে বেদের কাল নির্ণয় করছেন, তাদের তিনি, মানে কে কোন সময়টাকে ইন্ডিকেট করছেন, একটা কোশ্চেন হয়। আর একটা কোশ্চেন হয় যে কে কিসের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে বেদের কাল নির্ণয় করছে। যেমন দেখো, আমাদের বাল গঙ্গাধর তিলক, ইনি হচ্ছে জ্যোতিষের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই বেদের কাল নির্ণয় করছে। তো এটাও আমাদের প্রশ্ন হবে যে জ্যোতিষের উপর ডিপেন্ড করে বেদের কাল নির্ণয় করেছেন কে। আরো একটা তোমাদের, তাহলে আমি একটু পিছিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের যে জ্যাকোবি। জ্যাকোবি ইনিও জ্যোতিষের উপর নির্ণয় করে
আমাদের বেদের কাল নির্ণয় করছে। দেখো, হ্যাঁ, এই তো এখানে দেওয়াই রয়েছে, আমি একটু মিসিং করে গেছি, সরি তার জন্য। জ্যোতিষকে আধার पर, বোঝা গেছে কি ধরনের কোশ্চেন হবে, এবং খুব সিনসিয়ারলি বিষয়টাকে পড়বে। ঠিক আছে, যখন তোমরা খাতায় লিখছো বা খাতায় রেডি করছো, আমি তোমাদের বারবার বলছি, তোমরা যদি একটা খাতা রেডি করতে পারো, সেই খাতা দিয়ে তুমি নেট পাবে, তোমার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ক্ষেত্রেও হেল্প হবে, একটা খাতা। এবং তোমাদের ওই খাতাটা কখন কাজে লাগবে জানো? তোমরা যখন একদম লাস্ট মোমেন্টে, যখন তোমাদের ফুল প্রিপারেশন রয়েছে, লাস্ট মোমেন্টে তোমাদের একবার রিভাইজ করার প্রয়োজন পড়লো, তুমি তো আর বই খুঁজে খুঁজে ওরকম ভাবে তোমরা পড়তে পারবে না। তোমায় কি করতে হবে, ওই খাতাটা একবার চোখ বুলিয়ে যেতে হবে। ওই খাতাটা একবার চোখ বুলিয়ে গেলে তোমার সিক্স সেন্স কাজ করে যাবে, গিয়ে অনেকটাই হেল্প করে। তো সেই জন্য আমি নিজেও হেল্প পেয়েছি। ঠিক আছে, তোমাদের যদি ডায়েরি থাকে, ডায়েরিতে তৈরি করলে আরো ভালো, ডায়েরিটা সংরক্ষণ করা যাবে। খাতা তৈরি করলে খাতার পেজ হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ডায়েরিটা তোমরা সংরক্ষণ করতে পারো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা ডায়েরি তৈরি করো। কারোর যদি ডায়েরি না থাকে আমাকে বলো, আমি বাই পোস্ট পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো। এইবার কি বলছে, তাহলে আমরা কি বললাম যে জ্যাকবি জ্যোতিষের ওপর সময়কাল হচ্ছে, এটা তোমার বিবাহ সংস্কার এরকম একটা বলছে, যে ওনার সময়কাল 4500 থেকে 2500। এইবার আমাদের বাল গঙ্গাধর তিলক একটু গন্ডগোল করে দিয়েছেন। উনি কি বলছেন, ওনার ওনার মতে 6000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। তো 4500 থেকে আরো একটু চলে গেলেন, গিয়ে 6000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এইবার বলছে উনি মেনলি নক্ষত্রের বসন্ত সংবাদ এরকম একটা, এর উপর ডিপেন্ড করে উনি ইয়ে করেছেন। উনি এই তিনটে কাল তোমাদের পরীক্ষায় আছে। বাল গঙ্গাধর মতে যে তিনটে কাল রয়েছে, একটা হচ্ছে অদিতি, একটা হচ্ছে মৃগশিরা, আর একটা হচ্ছে কৃত্তিকা। ঠিক আছে, অদিতি কালের সময়কাল কোথায় এবং এখানে কি কি রচনা হয়েছে সেটা তোমাদের পরে হচ্ছে। সূত্রকাল হচ্ছে 1400 থেকে 500, কৃতিকা কাল হচ্ছে 2500 থেকে 1400, এই কৃতিকা কালটা একবার এসেছিল। ঠিক আছে, মৃগশিরা কাল হচ্ছে 4000 থেকে 2500, অদিতি কাল 4000 থেকে 6000। তোমাদের এরকম ভাবে মেলাতেও দিতে পারে, এইটা কোনটা কোন কালের সঙ্গে, কোনটা কোন কালের সঙ্গে। ঠিক আছে, তো সব সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে সূত্রকালটা কিন্তু সবার শেষে আসছে, ওখানেও ছিল, এখানেও আছে। ঠিক আছে, সূত্রকালটা হচ্ছে 1400 থেকে 500, আর 1400 থেকে 2500 হচ্ছে কৃতিকা, 2500 থেকে 4000 হচ্ছে মৃগশিরা, আর 4000 থেকে 6000 হচ্ছে তোমার কি, অদিতি। মনে থাকবে, তোমরা এটা এইভাবে করতে পারো। ধরো আমি বললাম যে এটা 0, ঠিক আছে, এটা 500, 500 থেকে 1400, 1400 থেকে 2500, 2500 থেকে 4000, 4000 থেকে 6000। এরকম করে তোমরা যদি দাগ টেনে মনে রাখতে পারো, আরো সেক্ষেত্রে তোমাদের, ধরো এখানে বাল গঙ্গাধর তিলক লিখলে, লিখে তার সময়কাল এরকম করে ভাগ করে দিলে, দিয়ে এরকম করে ভাগ করে দিলে, এটা অদিতি, এটা মৃগশিরা, এটা সূত্র। ঠিক আছে, এটা সূত্র, এটা কৃতিকা, মৃগশিরা, এটা অদিতি। ঠিক আছে, এরকম করে যদি লিস্ট করে নিতে পারো, আরো তোমাদের ধরতে সুবিধা হবে। কারণ এটা যেহেতু আগে পরে, কার আগে পরে, এটা একটু গন্ডগোল রয়েছে, মানে গন্ডগোল হতে পারে। এরকম করে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। বুঝতে পারলাম। এইবার হুম। আমাদের নেক্সট যে বইয়াটা, মানে বেদাচার্য আসছেন, তিনি হচ্ছেন উইন্টার নিস। ঠিক আছে, উইন্টার নিস কি বলছেন, তিনি বলছেন যে 2500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। 2500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে ঋগ্বেদের সময়কাল। ঠিক আছে, হ্যাঁ, বেদের সময়কাল, এবং ঋগ্বেদের সময়কাল হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এটা 2500 থেকে শুরু হচ্ছে আর 500 থেকে শেষ হচ্ছে। এটা হচ্ছে আমাদের উইন্টার নিজের মত। উইন্টার নিজ
এবার তোমাদের প্রশ্ন হতে পারে, দাদা উইন্টার নিচ কিসের ওপর ভিত্তিতে রচনা করলো? তো এটা তোমাদের বইতে যতটুকু রয়েছে যেখানে মেনশন করা আছে ওইগুলোই পড়বে, যেগুলো নেই সেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, যেগুলো নেই সেগুলো হয়তো ওনারা প্রোভাইড করতে পারেননি, বা যদি আমি পাই সেক্ষেত্রে আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে ভারতীয় পরম্পরাগত, প্রথমে হচ্ছে দয়ানন্দ সরস্বতী আসছেন। দয়ানন্দ সরস্বতী ওনার ওরকম তেমন কিছু কাল নির্ণয় করেননি আর কি। অবিনাশ চন্দ্র দাস, অবিনাশ চন্দ্র দাস হচ্ছে তোমার এরকম 25,000 খ্রিস্টপূর্বাব্দ এরকম বলছে একটা। অবিনাশ চন্দ্র হচ্ছে বলছে রচনাকাল হচ্ছে 25,000 বর্ষ পূর্বে, মানে বর্তমান থেকে 25,000 বর্ষ পূর্বে হচ্ছে আমাদের রচনা হয়েছিল এরকম বলছে। ঠিক আছে, অবিনাশ চন্দ্র দাস হচ্ছে আবার হচ্ছে এটা মনে রাখবে, ভূগোলের আধারে, ভৌগোলিক তথ্যের ভিত্তিতে মনে রাখবে, মনে থাকবে সবার। কুইন জ্যাকবি কিসের উপর ভিত্তিতে রচনা করলেন বেদের কাল? জ্যোতিষ। বালগঙ্গাধর তিলক জ্যোতিষ। জ্যোতিষ বা বসন্তকাল। ঠিক আছে, আর অবিনাশ চন্দ্র দাস, অবিনাশ কাটে ঘাস। ঘাস কোথায় থাকে? ভূতলে থাকে, ভূতল মানে ভূগোল। ঠিক আছে, অবিনাশ কাটে ঘাস। হয়ে গেল অবিনাশ। তারপর আসছে শঙ্কর, শ্রী শঙ্কর বালকৃষ্ণ দীক্ষিত। উনি কি বলছেন? শতপথ ব্রাহ্মণ এর সময়কাল হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ, আর এর সময়কাল হচ্ছে ঋগ্বেদের রচনাকাল 3500 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, আচ্ছা শতপথ ব্রাহ্মণটা হচ্ছে কোন বেদ? এটা না পারলে কিন্তু আমি বকা দেবো। যজুর্বেদ স্যার। যজুর্বেদ, ভেরি গুড। তো যজুর্বেদ তাহলে আগে না আগে, ঋগ্বেদ আগে? ঋগ্বেদ ঋগ্বেদ আগে। আগে। ঋগ্বেদ এই আগে রয়েছে, ঋগ্বেদের পরে হচ্ছে এখানে 2500, মানে যজুর্বেদ আর ঋগ্বেদের মধ্যে পার্থক্য কত? ওই ধরো 10,000 বছর, 100 বছরের ডিফারেন্স। তাহলে আগে এটা মানে প্রাচীন, আর এটা হচ্ছে এদিকে যত আসছে তত নতুন। ঠিক আছে, আর কি রয়েছে? ঠিক আছে, আচ্ছা এখানে একটা তোমার লিস্ট করে দেওয়া রয়েছে যে কে কিসের ওপর আধার করে আহ, এবং কত সালে তোমার সত্যতা দিচ্ছে, এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ম্যাক্স মুলার হচ্ছে বৌদ্ধ সাহিত্যের উপর, আচ্ছা, বেবর হচ্ছে গৌতম বুদ্ধের আবির্ভাবের উপর, বেবরের সময়কাল হচ্ছে 1500 থেকে 1200। উইন্টার নিজ হচ্ছে শিলালেখ, মিতানি শিলালেখ বা শিলালেখ তোমরা, বা তোমরা অভিলেখ তোমরা রাখতে পারো। ইয়াকবি বললাম তো তোমার জ্যোতিষ, বালকৃষ্ণ দীক্ষিত জ্যোতিষ। ভান্ডারকার হচ্ছে তোমার বেদের মন্ত্রের উপর, ভান্ডারকার 600 খ্রিস্টপূর্বাব্দ। বাল গঙ্গাধর তিলক হচ্ছে জ্যোতিষ। আর তো হচ্ছে নারায়ণ ভব নরাবঙ্গী কি এটা কি, ভূগর্ভে জ্যোতিষ। অবিনাশ চন্দ্র দাস জ্যোতিষ, অবিনাশ কাটে ঘাস। এবার হচ্ছে জ্যোতিষ হচ্ছে দীননাথ। এবার হচ্ছে দয়ানন্দ সরস্বতী বেদের মন্ত্রের উপর বলছে সৃষ্টিকে প্রারম্ভে, মানে যখন সৃষ্টি হয়েছে তখনই হচ্ছে বেদ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আমাদের দয়ানন্দ সরস্বতী বলছে। আর এখান থেকে বেদের কারো তেমন কিছু নেই। বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্যটা নেক্সট দিন করা হবে, আজকে অনেকটা ভার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আজকে বেদের কালটুকুই থাক। ঠিক আছে, তো তোমরা তাহলে আজকে কি কি পড়লে রিমাইন্ড করার চেষ্টা করো। কি কি পড়লে? পতঞ্জলি।